গুড ইভিনিং সবাইকে। সবাই ভালো আছিস? কিউট কিউট বাচ্চারা, তোদের মন শরীর সবার ভালো আছে? যদি মন শরীর ভালো থাকে তাহলে তোরা কিউটসা একটা স্মাইল দিয়ে আজকের নিউক্লিয়ার ফিজিক্সের লেকচারটা দেখার জন্য একদম পুরো কনসেন্ট্রেশন সহকারে এই কিউটসা লোকের দিকে, কিউটসা বোর্ডের দিকে তাকা সবাই। ওকে, তো যদি কারো এমন থাকে যে মন শরীর খারাপ আছে তাদের বলবো যে অবশ্যই অবশ্যই তোরা কি কর, একটা ফেক স্মাইল দিয়ে হলেও লেকচারটা দেখা স্টার্ট কর। লেকচারটা দেখতে দেখতে এমন গভীরে চলে যাবে, এত মজা লাগা শুরু করবে, একটু পরে কিউটসা স্মাইল এমনি ফিরে আসবে, অরিজিনাল স্মাইল ফিরে আসবে, এতটুকু আমি গ্যারান্টি দিলাম। চল আজকের এই লেকচারটা তাহলে কি করব, ইন্টারেস্টিং সহকারে সবাই পড়াশোনা করব। ওকে, আমিও তোদের সঙ্গে সঙ্গে পড়াশোনা করব, তোরা আমার সঙ্গে সঙ্গে পড়াশোনা করবি। তো সবাই একসঙ্গে পড়াশোনা করব। ওকে, চল আজকের লেকচারটা তাহলে কি করব, এখানে স্টার্ট করে দেব। ওকে, তো নিউক্লিয়ার ফিজিক্সের যদি দেখিস আমরা লাস্ট লেকচারে কি আলোচনা করছিলাম, দ্যাট ইজ আমরা নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার 3 তে আলোচনা করছিলাম নিউক্লিয়াসের ক্ষেত্রে, যে নিউক্লিয়ার ফিজিক্স আছে সেই ক্ষেত্রে কেমন ধরনের, যে নিউক্লিয়াস স্ট্রাকচারটা কেমন ধরনের হবে, এটা এদের ফোর্স গুলো যেগুলো আছে, নিউক্লিয়াসের যে গঠনটা আছে সেটা কেমন হবে। আমরা দেখছিলাম মাঝখানে একদম কি হচ্ছে, প্রচুর ডেন্স থাকে না, ওটা কি হচ্ছে স্যাচুরেট লেভেলের থাকে, তারপরে ধীরে ধীরে কমে যায়, ওর বাউন্ডারি গুলা কেমন আছে এগুলা নিয়ে আমরা আলোচনা করছিলাম। ওকে, নিউক্লিয়ার ফিজিক্সের জল দেখিস, এইখান থেকে আমরা দেখছিলাম নিউক্লিয়াসের যে ডেন্সিটি আছে সেটা নাম্বার ডেন্সিটি আমরা যেমন দেখছিলাম, বা নিউক্লিয়ার ডেন্সিটি সেগুলো কি ছিল হচ্ছে স্যাচুরেট ছিল, কনস্ট্যান্ট ছিল। অর্থাৎ এমন না যে বড় একটা অ্যাটমিক এর ক্ষেত্রে বা বড় একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে তার ডেন্সিটি বেশি হবে, ছোট একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে কম হবে, এমনটা হয় না। কারণটা নিউক্লিয়ার ডেন্সিটি এর উপর নির্ভরই করে না। তাহলে যেহেতু এর উপর অ্যাটমিক নাম্বারের উপর নির্ভরই করতেছে না, তার জন্য কিছু যাই আসতেছে না আমাদের। ওকে, এতটুকু আমরা পড়াশোনা করছি লাস্টের লেকচারে। আজকে সেই লাস্টের লেকচার থেকে কন্টিনিউ হবে লেকচার নাম্বার 4 এ। তো ইন্টারেস্টিং লেকচার হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস পড়াশোনা করবো এখানে। তো এখানে পড়াশোনা করব আমরা বাইন্ডিং এনার্জি নিয়ে পড়াশোনা করব, এবং নিউক্লিয়ার যেটা বলছিলাম যে বিভিন্ন এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা পড়াশোনা করতেছিলাম, মনে আছে যে এই এক্সপেরিমেন্টাল ডাটা এবং তার থেকে থিওরি এমন এমন আসছে, থিওরিটিক্যাল মডেল তৈরি করতেছি এমন এমন। তো এই যে এক্সপেরিমেন্টাল যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো থেকে ওই ডাটাগুলোর অ্যানালজিতে আরো কি কি থিওরিটিক্যাল মডেল তৈরি করছি সেগুলো আজকে এই ভিডিওতে আমরা দেখবো। ওকে, চল তাহলে খাতা পেন নে, ভালো করে বস সবাই। ইন্টারেস্টিং লেকচারটা কি করবো আমরা এখান থেকে স্টার্ট করবো। ওকে, অতীশ কেমন আছিস? তো লেকচার নাম্বার কত আসবে হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সের লেকচার নাম্বার 04। ওকে, তো আমরা দেখছিলাম যে নিউক্লিয়ার ডেন্সিটি যখন আলোচনা করতেছিলাম লাস্ট লেকচারে, একটু তোদের মনে করাই দিই নিউক্লিয়ার ডেন্সিটি আমরা দেখতেছিলাম, নিউক্লিয়ার ডেন্সিটি। তো মনে করে দেখ একটু, নিউক্লিয়ার ডেন্সিটিটার ক্ষেত্রে আমরা দুইটা পার্টে দেখছিলাম। প্রথমে তো নাম্বার ডেন্সিটি দেখছিলাম, নাম্বার ডেন্সিটি কেমন ছিল, নাম্বার ডেন্সিটি। তো নাম্বার ডেন্সিটি যদি দেখি সেটা অবভিয়াসলি একটা কি আসছিল, কনস্ট্যান্ট ভ্যালু আসছিল। ওকে, নাম্বার ডেন্সিটি একটা কনস্ট্যান্ট ভ্যালু আসছিল। যেমন আমরা দেখছিলাম কি হচ্ছে 10⁻14 নিউক্লিয়ন্স পার ভলিউম। তাহলে এইটুক ভলিউমে কত হচ্ছে 10⁻14 নাম্বার নিউক্লিয়ন্স থাকে। ওকে, তারপরে পরবর্তীতে আরো একটা জিনিস দেখছিলাম, নিউক্লিয়ার মাস ডেন্সিটি দেখছিলাম, মাস ডেন্সিটি। নিউক্লিয়ার মাস ডেন্সিটিও কি ছিল হচ্ছে কনস্ট্যান্ট ছিল। ওকে, নিউক্লিয়ার মাস ডেন্সিটি কনস্ট্যান্ট ছিল, সেটার ভ্যালু কেমন ছিল, মোটামুটি যদি দেখিস অ্যারাউন্ড 10⁻17 কেজি পার মিটার কিউব, মানে পার ইউনিট ভলিউম এমন ছিল। তো এই যে আমরা নিউক্লিয়াসের ক্ষেত্রে দেখতেছি যে আমরা যদি ইউনিট লেন্থে, যদি 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতার একটা কিউব নেই, ওইটুক কিউবের ভিতরে কতগুলো থাকবে, কতগুলো নিউক্লিয়াস আছে, 10⁻14 নিউক্লিয়াস আছে। মানে বুঝিস 10 এর পর 44 কি আছে হচ্ছে জিরো আছে। তাহলে কতগুলো জিরো, কতগুলো নিউক্লিয়াস আছে, ভাবতেই অবাক লাগে। বা হচ্ছে যদি নিউক্লিয়ার মাস ডেন্সিটি দেখি পার ভলিউমে, ঠিক আছে, এতগুলা কেজি 10⁻17 কেজি থাকতেছে, তার মানে কতটা ডেন্স এরা বুঝতেই পারতেছি এখান থেকে। তো এই যে ডাটাগুলা, এটা যদি আমরা কি করি ম্যাক্রোস্কোপিক লেভেলে দেখার চেষ্টা করি, অর্থাৎ আমাদের এই যে আর্থ আছে, আর্থটাকে যদি আমরা কি করি হচ্ছে
মাইক্রোস্কোপিক লেভেলে নিয়ে যাই, দ্যাট ইজ নিউক্লিয়ার ডেন্সিটির রেসপেক্টে পড়াশোনা করি, তাহলে আর্টটা আমরা জানি আর্থের রেডিয়াস কত হয় 6400 কিলোমিটার। তো আর্থের রেডিয়াস যদি নিউক্লিয়ার ডেন্সিটির রেসপেক্টে পড়াশোনা করি তাহলে কত বড় হবে, একবার আমরা এটা বোঝার চেষ্টা করি। এটা একটা ইম্পর্টেন্ট প্রবলেম, তোদের এক্সামে আসে। তাহলে প্রবলেমটা কি গেল, তাহলে আমাদের এই যে পুরো আর্থকে আছে, আর্থকে আমরা নিউক্লিয়ার ডেন্সিটির রেসপেক্টে অর্থাৎ মাইক্রোস্কোপিক লেভেলে ভাবার চেষ্টা করি যে নিউক্লিয়ার ডেন্সিটির রেসপেক্টে আর্থের রেডিয়াস কত আসবে। তাহলে যদি দেখি ইফ কোশ্চেন লাগা এটা আর্থ, ওকে, আর্থ would consist only, okay, nuclear density then what will be its radius, এটা রেডিয়াস কত হবে। তো এদিকে তাকা একটু, তাহলে দেখলাম নিউক্লিয়ার ডেন্সিটি ইকুয়াল টু কত হয়, নিউক্লিয়ার ডেন্সিটি ইকুয়াল টু দেখছিলাম নিউক্লিয়ার মাস পার ইউনিট কি হয় ভলিউম। এতটুক তো আমরা দেখছি, এতটুক জানি। তো আর্থের এবার আমরা দেখব। তো আর্থের কারো কারো মনে, তোদের মনে আছে আর্থ আর সানের মাস কত কত হয়? এক্সাক্ট লাগবে না, অর্ডারটা যদি মনে থাকে বলতো একটু, কি অর্ডারে থাকে, কারো মনে থাকলে বলিস। একটু তোদের মার্কারকে পান করাইতেছি, হ্যাঁ লিকুইড পান করাইতেছি, ওয়েট। তাহলে দেখ, তো নিউক্লিয়ার ডেন্সিটি তো দেখলাম, নিউক্লিয়ার ডেন্সিটি কত আছে, মাস ডেন্সিটি এটার আছে, তো মাসের রেসপেক্টেই বলতেছি নিউক্লিয়ার, নিউক্লিয়ার মাস ডেন্সিটি তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 17 কেজি। যদি আমরা এটাকে কি করি হচ্ছে আর্থের মাস দেখি, তো এটা আমরা আর্থের রেসপেক্টে পড়বো, তাই তো, মানে আর্থকে নিউক্লিয়ার রেসপেক্টে পড়তেছি। তাহলে আর্থের ক্ষেত্রে কত হয়, আর্থের মাস 6.018 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 24, এবং আর্থের ভলিউম 4/3 পাই আর কিউব। আর্থকে আমরা আর রেডিয়াসের একটা স্পেয়ার কনসিডার করলাম। মনে রাখিস তোরা সানের ক্ষেত্রে কত হয়, অফ দা অর্ডার অফ 10 টু দি পাওয়ার 30 কেজি, ওকে, সানের জন্য। আর আর্থের জন্য অফ দা অর্ডার অফ কত হয় 24 কেজি, এটা কার জন্য, আর্থের মাসের ক্ষেত্রে, এটুকু মাথায় রাখিস। তো এটা যদি দেখি আমরা কত আসবে, আর কিউব ইকুয়াল টু 3 ইন্টু 6.012 ইন্টু 10 টু দি পাওয়ার কত হচ্ছে 24/4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার কত আসলো 17। এটা যদি ক্যালকুলেশন করিস, ক্যালকুলেশন করলে মোটামুটি কত আসবে, আর কিউব ইকুয়াল টু যদি দেখি 3 ইন্টু 6.018 সামথিং, আর এইদিকে আসবে হচ্ছে 10 টু দি পাওয়ার 24 আর 10 টু দি পাওয়ার হচ্ছে -17, তাহলে আসবে 7 10 টু দি পাওয়ার 7/4 পাই। তার যদি আমরা কি করি আর করে দেই, দ্যাট ইজ 3 ইন্টু 6.018 ইন্টু 10 টু দি পাওয়ার 7/4 পাই টু দি পাওয়ার 1/3। হ্যাঁ, এটা যদি করি মোটামুটি আর ইকুয়াল টু, এটার ক্যালকুলেশন পুরো করলে নিয়ারলি ইকুয়াল টু 243 মিটারের আশেপাশে আসবে, ওকে। তো একটা জিনিস শোন, হ্যাঁ, যে আমরা যদি আমাদের যে আর্থ আছে সেই আর্থকে যদি নিউক্লিয়াসের ডেনসিটির রেসপেক্টে পড়াশোনা করি, তাহলে আর্থের সাইজ কত দাঁড়াবে 243 মিটার, 243 মিটার। মানে আমাদের পুরো পৃথিবীর যেখানে রেডিয়াস কত, পুরো আর্থের রেডিয়াস 6400 কিলোমিটার, তোরা জানিস দ্যাট ইজ 6400 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার।
এটা দাঁড়াবে এত মিটারে। তাহলে এত বড় জিনিসটা এইখানে কি আসবে হচ্ছে, যদি আমরা নিউক্লিয়ার ডেনসিটির রেসপেক্টে দেখি তাহলে এতটুকু ছোট হয়ে যাবে, বুঝছিস? তো সবকিছু ছোট হতে হতে কতটুকু হবে, এতটুকু জায়গা পৃথিবী কত হবে 243 মিটার, মানে বুঝতেই পারছিস কত ছোট দাঁড়াবে তাহলে পৃথিবীতে। অ্যাকচুয়ালি মাথায় রেখিস, এটা ভাবতে অসুবিধা লাগে, বলে স্যার আমরা তো একাই এত বড়, আমার বাড়িটাই তো এত বড়, এবার হচ্ছে পুরো পৃথিবীটা এতটুকু জায়গার মধ্যে কেমন করে হইতে পারে? এইটুকু তো ভাবনার সঙ্গে সঙ্গে যে এটা কিসের রেসপেক্টে বলতেছি, নিউক্লিয়ার ডেনসিটির রেসপেক্টে। তখন তো আমরাও এত বড় থাকবো না, না আমরাও তখন কি হচ্ছে ছোট ছোট হয়ে যাব। তার মানে তোর বাড়ি আমার বাড়ি কাছাকাছি থাকলেও তখন আমরা নিজেরা এত ছোট ছোট হয়ে যাব যে এইখান থেকে ওইখানে যাইতে অনেকটা টাইম লাগবে। অর্থাৎ তোরা অ্যান্ডম্যান মুভিটা দেখছিস না, অ্যান্ডম্যান মুভির মতো সবকিছুই কি হচ্ছে ছোট 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 হয়ে গেছে। ওকে, তো যখন আমরা আমাদের আর্থকে নিউক্লিয়াস ডেনসিটি রেসপেক্টে দেখবো, তখন আর্থের রেডিয়াস কত হয়ে যাবে, ছোট হইতে হইতে এতটুকু হবে। এগুলা কিন্তু তোদের এক্সামে প্রচুর আসে এমন ধরনের কোশ্চেন, তো এটা মাথায় রাখিস। হ্যাঁ, বুঝতে কোনো অসুবিধা হলে জানাস একটু। এবার আমি বলছিলাম যে এক্সপেরিমেন্টাল কার্ভ কেমন পাইছিলাম, মনে আছে তোদের? তো এক্সপেরিমেন্টাল কার্ভটা যদি দেখি, তাহলে ফ্রম এক্সপেরিমেন্টাল কার্ভ, তো এক্সপেরিমেন্টাল কার্ভ যদি দেখি নরমালি আমরা কেমন পাইছি, এই এক্সপেরিমেন্টাল কার্ভটা ইউজ করে আমরা একটা থিওরিটিক্যাল মডেল তৈরি করার চেষ্টা করি। রো ডেনসিটি, ওকে, অফ অ্যাটম ইকুয়াল টু কত ছিল, পার সেন্টিমিটার পার ইউনিট ভলিউম, তার জন্য হচ্ছে ফেমটোমিটারে হবে, তাহলে ফেমটোমিটার -3, আর এইখানে হচ্ছে রেডিয়াস আর, এটা এমন আসে। এক্সপেরিমেন্টাল কার্ভ এমন পাইছিলাম দ্বারা। তো এটা হচ্ছে জিনিস আছে। এবার দেখ এটা দেখতে কিসের মতো, একবার বোঝার চেষ্টা করি। এই যে এক্সপেরিমেন্টাল কার্ভটা দেখতেছিস, এই কার্ভটা আমরা একটা স্পেশাল ফাংশন আছে যেটাকে বলা হয় উড স্যাংশন ফাংশন। তো উড স্যাংশন ফাংশন দ্বারা এটাকে আমরা কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। ওকে, এটা দেখতে কিসের মতো, লুকস লাইক এ উড স্যাংশন ফাংশন। ওকে, চল তাহলে উড স্যাংশন ফাংশন বুঝি। তাহলে this type of function can be represented দেখ আমি তোদের এটা লেখ, আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, একটু ওয়েট কর, আমি তোদের জন্য তৈরি করে রাখছি। হ্যাঁ, আমি তোদের দেখায় দেই এটা জিনিস। একটু ওয়েট কর 1 মিনিট। ওকে, তো আমি তোদের কি করতেছি, একটু স্ক্রিনে নিয়ে যাচ্ছি, স্ক্রিনে নিয়ে যায় একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। দেখ আমি তোদের একটা ফাংশন লিখে রাখছি এইখানে, তোরা দেখ যে কোনো একটা ফাংশন দেখছি এখানে, তোরা ফাংশনটা একটু লক্ষ্য কর, এইদিকে ইকুয়েশনটার দিকে লক্ষ্য কর। ইকুয়েশনটা যদি দেখিস y ইকুয়াল টু কি লিখছি 8 মানে যে কোনো একটা কনস্ট্যান্ট 1 প্লাস ই টু দি পাওয়ার x মাইনাস 2, টুটাও এখানে দেখতে পাচ্ছি যে কোনো একটা কনস্ট্যান্ট, এবং নিচে আর একটা কনস্ট্যান্ট আমি এ নিচে। হ্যাঁ, তো এটা যখন আমি রান করাইছি, তোরা দেখ একটু গ্রাফটা কেমন আসছে, একবার দেখ তো গ্রাফটা, এটা হচ্ছে গ্রাফ আসছে। ওকে, এটা গ্রাফ লক্ষ্য কর। তাহলে এই গ্রাফটা তোরা একটু নিজেরা বলতো কিসের মতো দেখতে লাগতেছে, তোরা এখনই যে গ্রাফটা ড্র করলাম এটার মতোই লাগতেছে না? তাহলে তোরা যদি এটাকে নর্মালি দেখিস, এইটের জায়গায় যে কোনো একটা ফাংশন ভাবতে পারিস, এইটের জায়গায় যে কোনো একটা জিনিস ভাবতে পারিস। সাপোজ এইটের জায়গায় তুই যে কোনো একটা নাম দিলাম যে বি এর ভ্যালু ভাবলি, তো বি এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে,
ধরে নে এমন কিছু একটা ভাবলি যে বি এর ভ্যালু এটা, ওকে, এটা একটা ভাবলি। এবার এটা গেল, তাহলে 1 প্লাস এটা হচ্ছে এক্স মাইনাস সামথিং, এখানে 2 নিছি, এক্স মাইনাস কোনো একটা কনস্ট্যান্ট নিতে পারিস, ধরে নে সি একটা কনস্ট্যান্ট নিলি, কিছু একটা যেটা ইচ্ছা ওইটা একটা সি এর কনস্ট্যান্ট ভ্যালু নিতে পারিস, তাহলে সি এর যে কোনো একটা ভ্যালু নিতে পারিস, এমন টাইপের কোনো একটা ভ্যালু নিতে পারিস, ওকে। তারপরে কি গেল হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস সি বাই এ, যেখানে এর ভ্যালু বিভিন্ন নিতে পারিস, তার উপর বেস করে এটা তৈরি হবে, কতটা ফ্ল্যাট হবে কতটা স্টিপ হবে তার উপর ডিপেন্ড করে এর ভ্যালু, ওকে। তাহলে এর ভ্যালু এখান থেকে আমরা নিতে পারি। তো আমাদের যে প্র্যাকটিক্যাল গ্রাফটা আছে, প্র্যাকটিক্যাল গ্রাফটা দেখতে এই ইকুয়েশনের মতো না, ওকে। তোরা যে এই ইকুয়েশনটা দেখতেছিস এর মতো প্র্যাকটিক্যাল গ্রাফটা, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছিস এই ইকুয়েশনটার নাম হচ্ছে উড সেকশন, ওকে। তো এটা কিসের মতো দেখতে, উড সেকশনের মতো দেখতে হইতেছে, তোরা একবার দেখে নে গ্রাফটা, বুঝছিস? তো আমরা যে প্র্যাকটিক্যাল ভ্যালুটা পাইলাম তার করসপন্ডিং আমরা থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন এমন করে বা থিওরিটিক্যাল একটা মডেল তৈরি করতে পারি, ওকে। ক্লিয়ার? এইটুকু বুঝছিস? তাহলে ইন্টারেস্টিং জিনিস এটা বোঝার চেষ্টা কর, আমি বলছি না নিউক্লিয়ার ফিজিক্সের বেশিরভাগটাই আমরা আগে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্টাল রেজাল্ট আছে, অ্যান্সার আমাদের আছে, এবং ওই এক্সপেরিমেন্টাল রেজাল্টকে এক্সপ্লেন করার সাপোর্টে আমাদের থিওরি দরকার। নিউক্লিয়ার ফিজিক্সে বেশিরভাগটাই এমন হবে। তো রেজাল্ট তো পাইছি, এই রেজাল্টটাকে এক্সপ্লেন করার জন্য আমাদের থিওরি দরকার। সেই থিওরিটা আমরা দেখলাম এমন একটা কি করলাম, ইকুয়েশন তৈরি করলাম, একটু আগে যেটা দেখলি তোরা স্ক্রিনে, সেই ইকুয়েশনটা দিয়ে এটা এই কার্ভটাকে আমরা কি করতে পারি, এক্সপ্লেন করতে পারি। ওই যে ইকুয়েশনটা আছে ওটাকে বলি উড সেকশন, ওকে। তাহলে দেখ ফাংশন which is called represented by a function which is called wood section, wood section, okay, function বা curve function, and it is given by, কেমন ফর্মে দেওয়া থাকে এটা তো লিখলাম, রো ইকুয়াল টু কত হচ্ছে, রো নট কোনো একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, 1 প্লাস ওয়াই মানে হচ্ছে রো, না ওয়াই অ্যাক্সিস বরাবর রো আছে আর এক্স অ্যাক্সিস বরাবর আর আছে, মাথায় রাখিস। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আর মাইনাস কোনো একটা ভ্যালু আর বাই কনস্ট্যান্ট এ, বুঝছিস? যেখানে ক্যাপিটাল আর কি হচ্ছে রেডিয়াস অফ দা নিউক্লিয়াস, রেডিয়াস অফ দা নিউক্লিয়াস কি বলছিলাম, যে এই যে তোর হাইস্ট ভ্যালুটা আছে, হাইস্ট ভ্যালুটার অর্ধেক নিবি, অর্ধেকে যে ডিস্টেন্সটা পাইতেছিস, অর্ধেকে যে ডিস্টেন্সটা পাইতেছিস ওটাকে কি বলবি হচ্ছে আর ভ্যালু বলবি, ওকে। আর এখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাইলি তার নাম কত দিবি, রো জিরো দিবি। এবার এই যে গ্রাফটা আছে, গ্রাফটা কতটা স্টিপ হবে, মানে কত তাড়াতাড়ি ডিকেইং করবে বা কতটা কি করবে হচ্ছে লার্জ ভ্যালু দিবে, কত ধীরে ধীরে ডিকেইং করবে, ওটা কার উপর ডিপেন্ড করে, এই কনস্ট্যান্ট এর উপর ডিপেন্ড করে। একটু আগে দেখলাম এর ভ্যালু ইনক্রিজ কর ডিক্রিজ কর, তোরা দেখবি কি হচ্ছে এটার স্টিপনেস কি করবে, ডিক্রিজিং বা ইনক্রিজিং করবে। অর্থাৎ এটা কত তাড়াতাড়ি এইখান থেকে এইখানে নেমে আসবে ওটা ডিসাইড করবে হচ্ছে এ এর ভ্যালু, ওকে। যেমনটা আমি তোদের দেখাইলাম, আরেকবার দেখে নে বুঝতে পারবে জিনিসটা আমি কি বললাম, একবার ছোট্ট করে দেখে নে, হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি। তাহলে 1 সেকেন্ডের জন্য লক্ষ্য কর, তাহলে দেখ যদি এর ভ্যালু চেঞ্জ করি, এখানে দেখ তোরা এখানে এর ভ্যালু আমি চেঞ্জ করব, তো এর ভ্যালু যদি চেঞ্জ করি, দেখ এর ভ্যালু যত চেঞ্জ করতেছি গ্রাফটার দিকে নজর কর, এর ভ্যালু ইনক্রিজ করতেছি, গ্রাফটা কি করতেছে ধীরে 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 ডিকিং হইতেছে, দেখ গ্রাফটা প্রায় স্ট্রেট লাইন হচ্ছে। এর ভ্যালু কি করি আমি, ডিক্রিজ করি, দেখ ডিক্রিজ করি, এর ভ্যালু স্মল করতেছি, এর ভ্যালু যত স্মল করতেছি এটা কি হচ্ছে তাড়াতাড়ি ডিকে হচ্ছে। তাহলে এ ফাংশনটার উপর বা এর এ কোফিশিয়েন্টটার উপর কি করতেছে, ডিপেন্ড করতেছে কতটা তাড়াতাড়ি ডিকে হবে কি হবে না, ওকে। তাহলে এবার এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাই না, তো
তার আগে লিখে নিই কোথায় কোনটা কি জিনিস। where r is the distance from center, okay, when mass, where r is the distance from center when mass density becomes half, okay, of its maximum value, okay, that is here হচ্ছে রো জিরো যেখানে হাফ হচ্ছে, ওকে, ওইটার সেন্টার থেকে যে ডিসটেন্সটা ওটাকে কি বলবো আমরা, আর বললাম, ঠিক আছে, ওকে, ক্যাপিটাল আর বললাম। এবার এই জিনিসটা কি, এ রিপ্রেজেন্ট করবে হাউ, ঠিক আছে, এ ইজ হাউ ফাস্ট, ওকে, the density বা ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, how fast the density goes decreases, how fast the density decreases, ওকে, কতটা গ্র্যাজুয়ালি কি করতেছে, ডিক্রিজ করতেছে, সেটার রিপ্রেজেন্টেশন কি হচ্ছে এ দ্বারা হবে, ওকে, মাথা থাকবে। তাহলে এর ভ্যালুটা আমরা কি করব এখন হচ্ছে ক্যালকুলেট করার চেষ্টা করব যে কতটা তাড়াতাড়ি ডিক্রিজ করতেছে, কত তাড়াতাড়ি ডিক্রিজ করতেছে না, ওকে, সবকিছু ঠিক আছে না, ভিডিও কোনো কিছু প্রবলেম হলে বলিস একটু, হ্যাঁ, আমি একবার চেক করে নিই তোদের, ঠিক আছে। তাহলে ফ্রম দা হাইয়েস্ট ভ্যালু টু অলমোস্ট জিরো ভ্যালু, ঠিক আছে, টু অলমোস্ট negligible value, so that how steeply, okay, how steeply it falls, okay, so it represent how steeply it falls, so it represent how steeply it falls, okay, for higher value of a, higher value of a means, একটু আগেই দেখলাম যদি হায়ার ভ্যালু হয় এর যত ভ্যালু নিচ্ছিলাম তত কি হচ্ছে গ্রাজুয়ালি কি করতেছিল হচ্ছে স্লোলি ডিক্রিজ করতেছিল, ওকে, তাহলে ফর হায়ার ভ্যালু অফ এ মিন্স স্লোলি গোস টু জিরো, জিরোর দিকে ধীরে ধীরে যাবে, ওকে। এবার ফাইন্ডিং ভ্যালু অফ এ, এর ভ্যালু কেমন করে বের করবে একবার বুঝে নে, এর ভ্যালু বের করা আমি শেখাচ্ছি তোদেরকে, একদম স্মার্টলি বের করা শেখাচ্ছি, দেখ ফাইন্ডিং ভ্যালু অফ এ, তাহলে এর ভ্যালু কেমন করে বের করবি, সিম্পল জিনিস, দেখ কেমন করে বের করতে পারি, এই গ্রাফটা দেখ, আমি চাই এর ভ্যালু বের করার জন্য 90% অফ রো জিরো নিলাম একটা পয়েন্ট, তাহলে 90% অফ রো জিরো মানে 0.9 রো জিরো, আর একটা 10% অফ রো জিরো নিলাম, তাহলে 10% অফ রো জিরো মানে এটা আসবে, তাহলে 0.1 ইন্টু রো, 10% মানে 0.1 ইন্টু রো, তাই না,
রো রো জিরো রো জিরো। তাহলে এটা রিপ্রেজেন্ট করবে এটা, আর এটা রিপ্রেজেন্ট করবে এটা। ওকে, তো এর যে ভ্যালুটা এখানে কি হচ্ছে, এর ভ্যালু এখান থেকে আমরা ক্যালকুলেট করব। ওকে, তো এটা ধরলাম কোনো একটা ভ্যালু ধরলাম R1, এটার ভ্যালু ধরলাম R2। ওকে, আর এইখান থেকে এটার যে ভ্যালু আছে এটা মানে কি হচ্ছে ক্যাপিটাল আর, এটাই মানে হচ্ছে ক্যাপিটাল আর, এই ভ্যালু। ওকে, আর R1 থেকে R2 এই ডিসটেন্সটাকে কত ধরলাম আমি, T ধরলাম। তাহলে কি আসলো, তোরা যদি দেখিস যে তাহলে let us consider nuclear mass density decrease to 90%, okay, from its maximum value, okay, বা সেন্টার, দ্যাট ইজ, তো সেন্টারে ম্যাক্সিমাম ভ্যালু ছিল না রো জিরো, এটা থেকে যদি কি হচ্ছে ডিক্রিজ করে দেয় তাহলে কি হবে দেখ একবার। তাহলে কত পার্সেন্ট ডিক্রিজ করলো, 90%। তাহলে রো দাঁড়াইলো 90%, মানে 90/100 অফ ইটস অরিজিনাল ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু রো জিরো, দ্যাট ইজ কত হচ্ছে 0.9 রো জিরো। ঠিক আছে, তো অ্যাট আর ইকুয়াল টু R1, তাহলে এই ডিস্টেন্সের নাম তখন হচ্ছে আর ইকুয়াল টু R1, তাই ধরলাম। ওকে, এবার and we take another value where mass density decrease to of its 10%, of its decrease to 10% of its maximum value, that is rho equal to 10% of its maximum value, that is 0.1 into rho 0 at, তখন আর এর মান কত হচ্ছে R2। ওকে, so we have rho equal to rho 0, দেখ 1 প্লাস ই টু দি পাওয়ার আর মাইনাস আর বাই এ। এবার এ এর ভ্যালু বের করব, তার জন্য কি করব, অ্যাট আর ইকুয়াল টু R1, রো ইকুয়াল টু 0.9 রো 0, সো 0.9 রো 0 ইকুয়াল টু রো 0 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার R1 মাইনাস আর বাই কত হচ্ছে এ। তাহলে এখানে রো 0 ক্যান্সেল আউট হয়ে গেল, তো এখান থেকে আসলো হচ্ছে 1/0.9, এটা উল্টায় দিব, তাহলে এটা উল্টায় দিলে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার R1 মাইনাস আর বাই কত আসলো এ আসলো। হ্যাঁ, তো এটার থেকে যদি করি দেখ 1/0.9 মানে 1.1 দিবে, তাই তো, তাহলে এটার থেকে আসলো হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার R1 মাইনাস আর বাই এ ইকুয়াল টু হচ্ছে 1.1, তাহলে 1.1 এখানে কোনো কিছু কারো বাকি থাকলে লিখে নিস। তাহলে ওখান থেকে R1 এর মান মোটামুটি একটা বের করতে পারি, তো এখান থেকে আসলো হচ্ছে ই টু দি পাওয়ার R1 মাইনাস আর বাই এ ইকুয়াল টু 1.11 মাইনাস 1, দ্যাট ইজ 0.1। ওকে, 0.1 মানে 1/10, তাহলে এদিকে আসলো হচ্ছে R1 মাইনাস আর বাই এ ইকুয়াল টু ln ই টু দি পাওয়ার, এদিকে নিয়ে আসলাম ln 1 বাই কত আসলো হচ্ছে 10 আসলো। ওকে,
এখান থেকে তোরা R1 এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারিস। ওকে, তাহলে এখান থেকে ln 1/10 মানে কত হচ্ছে 2.3, 2.3। তাহলে এখান থেকে আসলে হচ্ছে R1 মাইনাস R ইকুয়াল টু 2.3 ইন্টু A। সুতরাং R1 ইকুয়াল টু আসলে হচ্ছে R প্লাস 2.3 ইন্টু A, ইকুয়েশন নাম্বার 1। আর একটা কন্ডিশন আছে, at R equal to R2 rho become 10% of its maximum value, that is 0.1 into rho 0। এখান থেকে আমরা R2 এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। ওকে, তো এখান থেকে সিমিলারলি যদি আমরা ক্যালকুলেশন করি 0.1 এখানে পুট করে দে, 0.1 রো 0 বাই 1 প্লাস ই টু দি পাওয়ার R2 মাইনাস R বাই A। এটা যদি করি, করার পর যে অ্যান্সারটা আসবে, অ্যান্সারটা আমি ডাইরেক্ট লিখে দিতেছি, আর একই ক্যালকুলেশন আমি না করলাম। সো সেম যদি ক্যালকুলেশন করি, ওকে, তাহলে এখান থেকে R2 ইকুয়াল টু আসবে, এটা প্লাস দিয়ে আসছে, এটা মাইনাস দিয়ে আসবে, তোরা একবার করে দেখিস। ওকে, তো তোরা করে দেখিস। তো এটা যদি করিস তোদের আসবে হচ্ছে আর প্লাস 2.1 ইন্টু এ আসবে, এটা আসবে। ওকে, সো টোটাল উইথ ওকে টি ইকুয়াল টু R2 মাইনাস R1, তাহলে কত আসবে টি ইকুয়াল টু R2 হচ্ছে R প্লাস 2.1 এ, এটা করলে এটা আসবে, হ্যাঁ, আর মাইনাস আর R2 মাইনাস R1 মানে, তাহলে হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে এটা হচ্ছে 1/10, তার মানে আসবে মাইনাস মাইনাস মাইনাস, হ্যাঁ, ওকে। 1/10 আছে না, 1/10 ছোট আছে, তাহলে মাইনাস আসবে, তাহলে এটা মাইনাস, ঠিক আছে। তাহলে হচ্ছে R2 মানে হচ্ছে এটা মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস 2.3 ইন্টু এ। তো এখান থেকে আসবে হচ্ছে টি ইকুয়াল টু আর কাটবে, তাহলে আসবে 4.4 এ। ওকে, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এ ইকুয়াল টু টি বাই 4.4, দ্যাট ইজ R2 মাইনাস R1 বাই কত হচ্ছে 4.4। ভালো করে দেখ, তো আমরা এইখান থেকে এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি, অর্থাৎ ওদের যদি আমরা মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাচ্ছি, এক্সাক্ট তো আর ভ্যালু এমন করে পাবি না। তো আমি কি দিলাম 90% নিলাম আর 10% নিলাম, তাহলে এটা কত শার্প হবে মোটামুটি আমরা বুঝতে পারছি। এবার এর ভ্যালু যত কি করবে ইনক্রিজ করবে, অত ধীরে ধীরে কি করবে হচ্ছে গোস টু জিরো হবে, ডিকিংটা ধীরে ধীরে হবে। ওকে, তাহলে বাউন্ডারিটা কি হবে, অত হচ্ছে ধীরে ধীরে গ্রাজুয়ালি চেঞ্জ হবে। আর যদি এর ভ্যালু যত ইনক্রিজ করবে, সরি যত ডিক্রিজ করবে, অত শার্পলি কি করবে হচ্ছে ডিকেইং করে যাবে, অর্থাৎ অত অ্যাড্রাপ্ট ভাবে নিউক্লিয়াসের বাউন্ডারিটা চেঞ্জ হবে। আরেকবার বলতেছি, তাহলে তোর কাছে কি আছে, নিউক্লিয়াস আছে, ধরলাম এটা কি আছে নিউক্লিয়াস আছে। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা জানি নিউক্লিয়াস ভিতরটা একটা স্যাচুরেট অবস্থায় থাকে, কিন্তু তারপরে ধীরে 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 ওর নিউক্লিয়ার ডেনসিটি গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। তাহলে এর ভ্যালু যত ইনক্রিজ পাবি, যত এর ভ্যালু লার্জ পাবি, এর ভ্যালু লার্জ পাওয়া মানে কি হচ্ছে তোর ভ্যালু অত কি হচ্ছে ধীরে ধীরে গ্রাজুয়ালি ডিক্রিজ করবে। আর এর ভ্যালু যত স্মল নেবি, অত কি থাকবে হচ্ছে একদম অ্যাড্রাপ্ট ভাবে কি হচ্ছে নিউক্লিয়ার ডেনসিটি খতম হয়ে যাবে, বুঝলে, মানে অ্যাড্রাপ্ট ভাবে চেঞ্জ হয়ে আসবে। তো এটা জিনিস গেল। তো এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করা যায়। তো লার্জার ভ্যালুতে স্লোলি কি করবে, গ্রাজুয়ালি কি করবে, ডিক্রিজ করবে। ওকে, তো এইখান থেকে তোদের এর পরবর্তীতে ওকে একটা কোশ্চেন আছে, খুব সুন্দর কোশ্চেন তোদের আসে, তো লেগে নে।
কোথাও বুঝতে অসুবিধা হলে বলিস, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তোদের দেখবি যে নিউক্লিয়াসের, আমি বললাম না নিউক্লিয়াস হচ্ছে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ডিক্রিজ করতে থাকে। এর জন্য তোদের নিউক্লিয়াসের আরএমএস, নিউক্লিয়াসের রেডিয়াসের আরএমএস ভ্যালু আসে, রুট মিন স্কোয়ার, এগুলোর ভ্যালু ক্যালকুলেট করা আসে। তো ফার্স্টে আমরা ক্যালকুলেট করে নিই কি হচ্ছে মিন স্কোয়ার রেডিয়াস। তাহলে রেডিয়াসের মিন স্কোয়ার করি। দেখ যে কোনো ফাংশন এক্স এর মিন কেমন করে হয়, দেখ মিন বা অ্যাভারেজ, মিন ভ্যালু অফ এনি mean value of a of x is given by, তাহলে যে কোনো একটা ভ্যালু আছে x, এটার মিনকে কেউ এমন করে লেখে, কেউ এমন করে লেখে, কেউ মিনকে এভারেজ দিয়ে লেখে, যে যেমন করে দিয়ে লেখে। ওকে, যে কোনো ফর্মে লিখতে পারিস। এটা ইকুয়াল টু ফর্মুলা কি হয়, x এবং এটার প্রবাবিলিটি f অফ x dx, আর কত হচ্ছে f অফ x ইনটু হচ্ছে dx। লিমিট, লিমিট তুই যে রিজিয়নে বের করবি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এবার যে রিজিয়নে বের করতে চাস ওই রিজিয়ন দিবি, কিছু বলা না থাকে অল ওভার দ্য স্পেস, তাহলে এটা কি গেল হচ্ছে অল ওভার দ্য স্পেস গেছে। বুঝছিস কথাটা? এবার তোরা কোশ্চেন ভালো করে দেখ। ওকে, ওয়্যার এফ অফ এক্স ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন, ডিস্ট্রিবিউশন ফাংশন মানে প্রবাবিলিটি। ওকে, ওটা কেমন করে ডিস্ট্রিবিউট হয়ে আছে, ওর প্রবাবিলিটি কোথায় বেশি আছে কোথায় কম আছে। এবার আমাদের কোশ্চেনে দেখ কি বলছে, মিন স্কোয়ার ভ্যালু, তাহলে মিন বের করতে লাগবে কিন্তু স্কোয়ারের মিন, তাহলে কি করব ফার্স্টে স্কোয়ার করব, তার মানে তাহলে মিন স্কোয়ার রেডিয়াস কি হবে ভালো করে দেখ, মিন স্কোয়ার রেডিয়াস ইকুয়াল টু ফার্স্টে স্কোয়ার করবি, এই পেজ থেকে যাবি, হ্যাঁ, ফার্স্টে স্কোয়ার করবি, আর স্কোয়ার করবি, তার মিন করবি। ওকে, মিনের চিহ্ন এটা, তাহলে প্রথমে স্কোয়ার করবি তারপরে তার মিন করবি, তাহলে স্কোয়ার করবি, তাহলে কার মিন করতেছিস দেখ, এইখানে এক্স এর মিন করছি এক্স লিখছি, আর এর মিন করলে আর লিখবি, আর স্কোয়ার এর মিন করলে কি লিখবি আর স্কোয়ার লিখবি, আর স্কোয়ার এফ অফ আর। ওকে, বা এফ অফ আর যেটা হচ্ছে ডেনসিটি দিবে, এখানে যেমন ডেনসিটিকে রো দিয়ে লিখছি, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশনটা এখানে কি আছে রো আছে, তাহলে ডিস্ট্রিবিউশন ফাংশন রো হবে। ঠিক আছে, এটা কত হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইনটু কি আছে ডিআর। ওকে, বাই কত আসবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি রো আর ইনটু ডিআর। ওকে, বা এখানে ভলিউম ইন্টিগ্রেশন, আমরা স্ফিয়ার পড়াশোনা করতেছি, স্ফিয়ার মানে কি যে 3D তে আছে, তো শুধু আর কেন থাকবে, তাহলে হচ্ছে ডিভি দিয়ে দে, ভলিউম ইন্টিগ্রেশন ডিভি দিয়ে দে। বুঝছিস, স্ফিয়ারের জন্য পুরো ভলিউম আছে, তাহলে পুরো ভলিউম ওইটা। তোদের যদি এটা মিন করা আসে যে রুট মিন স্কোয়ার, তোদের প্রিভিয়াস ইয়ারে দেখবি এই কোশ্চেনটা প্রচুর আসে, রুট মিন স্কোয়ার রেডিয়াস, তাহলে নিউক্লিয়ার রেডিয়াসের আরএমএস ভ্যালু বের করতে বলছে, এটার শর্টকাট কি হচ্ছে আর এম এস, রুট মিন স্কোয়ার। তাহলে রুট মিন স্কোয়ার রেডিয়াস যদি বের করতে বলে, তাহলে প্রথমে কি করবি দেখ, প্রথমে স্কোয়ার করবি, স্কোয়ার করার পর মিন করবি, তারপর তার কি করবি রুট নিবি, তার মানে কি হচ্ছে দেখ আর আর এম এস, তাহলে কি করবি প্রথমে তার স্কোয়ার করবি, তারপরে তার মিন করবি, উল্টো পাশ থেকে আসবি, তারপরে তার কি করবি রুট করবি। ওকে, এটা কি গেল হচ্ছে আরএমএস ভ্যালু রেডিয়াস, যেখানে এই আর স্কোয়ারের এভারেজ কোথায় আছে এখানে আছে, এমন কি করবি, একটা প্রবলেম করাই ক্লিয়ার হয়ে যাবে। আর এমন কিন্তু আমি কয়েকটা প্রবলেম করাচ্ছি, তার মধ্যে যে কোনোটা আসতে পারে, তোদের প্রচুর এক্সামে আসে, মাথায় রাখিস।
তাহলে একটা প্রবলেম করাই, ফাইন্ড RMS radius of a nucleus having nuclear density নিউক্লিয়ার ডেন্সিটিটা এমন দেওয়া আছে রো আর, বলছে যে নর্মালি একটা স্যাচুরেট ভ্যালু আছে রো 0, ওকে, এটা আছে, যতক্ষণ ক্যাপিটাল আর এর ভিতরে থাকবে তখন কত হচ্ছে রো 0, তারপরে কমপ্লিটলি কি হয়ে যাচ্ছে, আদারওয়াইজ 0 হয়ে যাচ্ছে। মানে কি আছে, এমন ধরনের একটা নিউক্লিয়াস দেওয়া আছে, বলছে এটা রেডিয়েট যখন কত হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর অবধি, অতক্ষণ এর ডেন্সিটি স্যাচুরেট আছে রো 0, তারপরে এর ডেন্সিটি এর বাইরে কিছুই নেই, ডেন্সিটি কত হচ্ছে 0। তাহলে এই ধরনের যদি কোনো নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ক্ষেত্রে কি বের করতে বলছে তোকে, হচ্ছে নিউক্লিয়ার রেডিয়াসের আরএমএস মান বের করতে বলছে। ওকে, আরএমএস মানে আবার বলতেছি উল্টে পাশে করবি, প্রথমে স্কয়ার করবি, তারপর মিন করবি, তার রুট করবি। ওকে, চল একটা করাই, তাহলে কি আসবে, সো সলিউশন, হ্যাঁ চল, তাহলে আর স্কয়ারের মিন, তাহলে কি করবো, এইদিকে তাকাতো ভালো করে, ফর্মুলা কি, ভলিউম ইন্টিগ্রেশন, ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রেশন করবি ডিবি, তাহলে ভলিউম ইন্টিগ্রেশন রো অফ আর 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 স্কয়ার, তাহলে আর স্কয়ার রো অফ আর ইন্টু ডিবি, ওকে, ভলিউম ইন্টিগ্রেশন রো অফ আর ইন্টু ডিবি। তো এটা কেমন করে করবি, সিম্পল জিনিস দেখ, ভলিউম ইন্টিগ্রেশন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাহলে ট্রিপল ইন্টিগ্রেশন হবে, তাই না, ভলিউম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ট্রিপল ইন্টিগ্রেশন হবে আর স্কয়ার, রো স্কয়ারের মান দেওয়া আছে রো, ওকে, রো স্কয়ারের মান রো দেওয়া আছে, ডিবি এইখানে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কি কোঅর্ডিনেট ধরবে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেট, কারণ নিউক্লিয়াস দেখতে কিসের মতো, স্ফেয়ারের মতো, এটা দেখতে কি স্ফেয়ারের মতো, তাহলে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট নেব। এবার স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ডিভি ইকুয়াল টু কত হয়, মনে আছে তোদের, আমি করাইছিলাম, বল যদি মনে থাকে অ্যানসার দে। স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট ডিভি ইকুয়াল টু কত হয়, বল তো, কারো মনে আছে, এমনকি লেখা ছিলাম না, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটের ক্ষেত্রে ডিভি ইকুয়াল টু হয় হচ্ছে h1 h2 h3 du1 du2 du3, ইন কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেটে এটা লিখছিলাম। তো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে h1 এর মান 1 হয়, h2 এর মান r হয়, h3 এর মান r sin থিটা হয়, du1 এর মান r হয়, du2 এর মান হচ্ছে থিটা হয়, du3 এর মান ফাই হয়, তাহলে কত আসলো r স্কয়ার sin থিটা dr d থিটা d ফাই। তাহলে দেখ স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে ভলিউম এলিমেন্ট ডিভি ইকুয়াল টু কত হয়, আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই, তাহলে কত হবে, রো ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু কত হবে, হচ্ছে আর স্কয়ার সাইন থিটা ডিআর ডি থিটা ডি ফাই। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে, আর চেঞ্জ হচ্ছে, থিটা চেঞ্জ হচ্ছে, ফাই চেঞ্জ হচ্ছে। তাহলে দেখ আর এর ভ্যালু কোথায় থেকে কোথায় হবে, আর এর ভ্যালু দেওয়া আছে জিরো থেকে ক্যাপিটাল আর এর ভিতরে অবধি দেওয়া আছে, জিরো থেকে ক্যাপিটাল আর, তার বাইরে কত জিরো, তাহলে জিরো পুট করলাম না। থিটার ভ্যালু জিরো থেকে পাই হয়, থিটার ভ্যালু কত হয়, জিরো থেকে পাই, তাহলে থিটার ভ্যালু জিরো থেকে পাই, আর ফাই এর ভ্যালু জিরো থেকে 2 পাই হয়। সবসময় মনে রাখবে ফাই মানে হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে মেজার করি, এই যে ফাই হচ্ছে এক্স অ্যাক্সিস থেকে মেজার করি, এখান থেকে এমন করে আসবে, তাহলে জিরো থেকে 2 পাই, আর থিটা হচ্ছে জেড অ্যাক্সিস থেকে মেজার করি, তাহলে এইখান থেকে এইখান অবধি, ওকে, তাহলে জেড অ্যাক্সিস থেকে, তার জন্য থিটার ভ্যালু জিরো থেকে পাই হয়। তাহলে সিমিলারলি লিখে দেয় এটা, ওই এটা কিন্তু ভালো করে শুনিস রে, সবাই অনেকবার আসে এক্সামে। আর তোদের বলছিলাম না ভেক্টর কার্ভিলিনিয়ার কোঅর্ডিনেট সিস্টেম, কার্টেসিয়ান পোলার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম কিন্তু বারবার কাজে লাগবে, যতদিন ফিজিক্স পড় অতদিন কাজে লাগবে। ওকে, এই যে জিনিস পড়তেছিস তো এটা জিনিস খেয়াল রাখিস। তাহলে কত আসবে দেখ নিচে,
তাহলে আর এর ভ্যালু 0 থেকে আর, থিটার ভ্যালু 0 থেকে পাই, ফাই এর ভ্যালু 0 থেকে 2 পাই, রো 0 ইনটু কত আসলো, রোর ভ্যালু রো 0, তারপর হচ্ছে ডিবি মানে হচ্ছে আর স্কয়ার সাইন থিটা, ডিআর ডি থিটা ডি ফাই। এবার এটা কি করাচ্ছে, ইন্টিগ্রেশন কর। তো ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম সবাই পড়িস রে, তোদের ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেম ছাড়া কোথাও ফিজিক্সের পড়াশোনা হবে না। দেখ এবার এটা আমরা সলভ করি, তাহলে কি আসবে, আর স্কয়ার ইকুয়াল টু যদি দেখিস, রো 0 কনস্ট্যান্ট বাইরে আসলো, আর স্কয়ার আর টু দি পাওয়ার 4, 0 থেকে আর টু দি পাওয়ার 4 ডিআর, 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা, 0 থেকে 2 পাই ডি ফাই, সবাইকে আলাদা করে নিলাম, রো 0, নিচে কত হচ্ছে আর স্কয়ার, 0 থেকে আর স্কয়ার ডিআর, 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা, 0 থেকে 2 পাই ডি ফাই। তোরা আবার পণ্ডিত হয়ে বেশি ওভার কনফিডেন্স নিয়ে তোরা আবার এটা এটা কেটে দিস না, এটা এটা কেটে দিস না, হ্যাঁ বলে কেটেই দেই, এখানে আবার আর স্কয়ার কাছে আর স্কয়ারের সাথে আর টু দি পাওয়ার 4 কেটে দিস না, এগুলা করিস না, হ্যাঁ বাচ্চা বাচ্চা মানুষ। তাহলে কত আসলো, রো 0 রো 0 কাটলো, তাহলে কত আসলো আর স্কয়ার, তো কত আসলো আর টু দি পাওয়ার 5/5, 0 থেকে আর, সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করি, সাইন থিটার ইন্টিগ্রেশন আছে 2, আর এটা যদি করি কত আসবে হচ্ছে 2 পাই। এবার কত আসলো r³/3, 0 থেকে আর, সাইন থিটা 2, আর হচ্ছে ডি পাই এর হচ্ছে 2 পাই, তাহলে ইন্টিগ্রেশন করলি, তাহলে 2 পাই 2 পাই কাটলো, এটা কাটলো, তাহলে এখান থেকে আসলো হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু, এটা থেকে আসলো হচ্ছে আর টু দি পাওয়ার 5/5, ওকে বাই, এটা থেকে কত আসলো r³/3, ওকে মাইনাস জিরো গুলো দরকার নেই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে দিলাম, মাথায় রেখেছি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করলাম, তাহলে কত আসলো আর টু দি পাওয়ার 5/5 বাই 3/r³, তাহলে এটা কত আসলো হচ্ছে আর স্কয়ার ইকুয়াল টু আসলো, কাটবে, তাহলে কত হচ্ছে 3/5 ইন্টু কত আসলো আর স্কয়ার, এটা গেল হচ্ছে আর স্কয়ারের মিন, তার মানে কি হচ্ছে মিন স্কয়ার রেডিয়াস, কিন্তু আমাদের লাগে আরএমএস, তাহলে আরএমএস কত হবে বল, আরএমএস রেডিয়াস, আর আরএমএস রেডিয়াস, আরএমএস রেডিয়াস ইকুয়াল টু কত হবে, প্রথমে স্কয়ার তারপরে মিন তার রুট, তাহলে কত হবে, এটা তো আমরা বের করছি, তাহলে এটা পুরোটা ভ্যালু পুট করে দে, তাহলে 3/5 ইন্টু আর স্কয়ার, তাহলে এটার ভ্যালু কত যাচ্ছে √3/5, আর স্কয়ার থেকে কত আসবে আর আসবে, ঠিক আছে, আচ্ছা চল লেখে নে এতটুকু, এটা যদি বুঝিস তাহলে আমি তোদের আর একটা প্রবলেম দেবো, এগুলোর মধ্যে যে কোনো একটা প্রবলেম তোদের আসবে এক্সামে এই টাইপের। তো এই টাইপের প্রবলেম গুলা তোদের মনোযোগ দিয়ে করতে লাগবে। তোরা দেখছিস ভেক্টর, দ্যাট ইজ ম্যাথামেটিক্যাল ফিজিক্স, কখনো তোদের পিছু ছাড়বে না, ম্যাথামেটিক্যাল ফিজিক্স অলওয়েজ কাজে লাগবে যখনই পড়াশোনা করতে যা। আর ভেক্টরের যে কোঅর্ডিনেট সিস্টেম বলছিলাম, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কোঅর্ডিনেট সিস্টেম, দেখছিস বার 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 কাজে লাগতেছে।
এগুলার ক্যালকুলেশন কিন্তু তোদের নিজেদেরই শিখতে লাগবে, কারণ দিনের শেষে ফাংশনটা যে কি দিবে আমি তো আর জানি না। এই টাইপের কোনো ফাংশন দিবে আমি সেটা বলতে পারি, কিন্তু কি ফাংশন দিবে, যে ফাংশন দিবে ওই হিসেবে তোকে ক্যালকুলেশনটা করতে লাগবে। তো ক্যালকুলেশনে বুঝতে যদি কারো প্রবলেম হয় আমাকে জানাস, আমি ক্যালকুলেশনটা তোদেরকে করায় দেবো, বোঝাই দেবো, যাতে তোরা অন্য অন্য আদার্স ফাংশন দেওয়া থাকলে তোরা ক্যালকুলেশন গুলো করতে পারিস। এর জন্য হ্যাঁ তোদের কিছু জিনিস মুখস্থ রাখতে লাগবে। ভেক্টরের কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে থিটার ভ্যালু পাই এর ভ্যালু কেমন করে ভেরি করে সেগুলো মনে রাখতে লাগবে। আর একটা প্রবলেম দিই, বলছে নেক্সট কোশ্চেন, বলছে ইফ ডেন্সিটি অফ নিউক্লিয়াস rho function of r equal to rho 0 e to the power minus r by a, r by a, okay, then find rms radius of nucleus, okay, where a is a constant। চল এটা কোশ্চেন কত তাড়াতাড়ি এক্সামে দেখা গেল এটাই আসলো, একটু ট্রাই কর, 3 মিনিট টাইম দিলাম, চল। কারো অ্যান্সার আসলে বল, অ্যান্সার কত আসলো, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো সিম্পল জিনিস একটু ভালো করে লক্ষ্য কর, তোরা যদি দেখিস আবার আরএমএস ভ্যালু বের করতে বলছে, সেম ফর্মুলা হবে,
এবার আমাদের যে ফাংশনটা আছে, গিভেন ফাংশনটা কি দেওয়া আছে, রো ফাংশন অফ আর ইকুয়াল টু ডেনসিটি রো জিরো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ, যেখানে এ একটা কি হচ্ছে কনস্ট্যান্ট, রো জিরো অবভিয়াসলি একটা কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে করতে লাগবে। তাহলে এটা কি হবে দেখ, রোজ জায়গায় কত আসবে, রোজ জায়গায় যদি দেখি এটা আসবে রো জিরো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ আসবে। ওকে, তাহলে কত আসবে, রো জিরো ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ আসবে। ওকে, তো যদি করি এটা তুই কত আসবে, আর স্কোয়ার, রো জিরো কনস্ট্যান্ট বাইরে আসলো, রো জিরো কনস্ট্যান্ট বাইরে আসলো, লিমিট কত হবে, লিমিট দেখ এটা কত হবে, জিরো থেকে ইনফিনিটি, কিছু বলা নাই তাহলে জিরো থেকে ইনফিনিটি দিবি, যদি বলা থাকতো জিরো থেকে আর, তখন জিরো থেকে আর ইউজ করতাম, কিছু বলা নেই, জিরো থেকে ইনফিনিটি ইউজ করব। তো এটা গেল হচ্ছে আর এর লিমিট জিরো থেকে ইনফিনিটি, আর টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ ইন্টু ডিআর, জিরো থেকে থিটা, জিরো থেকে পাই সাইন থিটা ডি থিটা, জিরো থেকে 2 পাই ডি ফাই, আর এটা কত হবে, রো জিরো কনস্ট্যান্ট বাইরে আসলো, জিরো থেকে ইনফিনিটি, আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ ইন্টু ডিআর, জিরো থেকে পাই সাইন থিটা ডি থিটা, জিরো থেকে 2 পাই ডি ফাই, হ্যাঁ না, এইটুক জিনিস। এবার দেখ, তাহলে রো জিরো কাটলো। ওকে, এবার দেখ এইটা মানে কি, এটা কি ধরনের ফাংশন, এটার ইন্টিগ্রেশন কেমন করে করবি বলতো, কিছুদিন আগেই বললি, পড়াশোনা করলি তোরা যারা যারা আসিস, বল অনলাইনে যারা আসিস, এটা কিছুদিন আগেই পড়াশোনা করলি, এটা কি ফাংশনে পড়ছে, জিরো থেকে ইনফিনিটি আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ ইন্টু ডিআর, এটা কি ফাংশন পড়ছে বলতো, ইন্টিগ্রেশন করার এটা একটা নিয়ম জানি আমরা, কি ইন্টিগ্রেশন বল বল, এটা কি ফাংশনের, গামা ফাংশন। তাহলে এটা কি জিনিস, গামা ফাংশন। গামা ফাংশন যখনই জিরো থেকে ইনফিনিটি দেখবি গামা ফাংশন ইউজ করতে পারি। তাহলে গামা ফাংশনের একটা ফর্মুলা জানি আমরা ভালো করে, দেখ জিরো থেকে ইনফিনিটি, এটা ফর্মুলা জানিস না, লেখাইছিলাম গামা ফাংশনে। তাহলে জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম, ওকে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, এটার অ্যান্সার হয়, শোন ভালো করে, 1/n গামা m প্লাস 1/n বাই আলফা টু দি পাওয়ার m প্লাস 1/n, এটা হচ্ছে ফর্মুলা। তো আমাদের এখানে কোশ্চেনটা দেখ ভালো করে, আমাদের কাছে দেখ জিরো থেকে ইনফিনিটি, জিরো থেকে ইনফিনিটি এক্স টু দি পাওয়ার এম, এখানে আর টু দি পাওয়ার এম আছে, তাহলে m ইকুয়াল টু 4, ওকে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস আর বাই এ, তাহলে আলফার মান কত হচ্ছে 1/a, এক্স টু দি পাওয়ার এন, এখানে আর টু দি পাওয়ার কিছু নাই মানে কত আছে 1 আছে, তাহলে এটা কেমন করে লিখতে পারি দেখ 1/n, তাহলে n এর ভ্যালু 1, এই ক্ষেত্রে দেখ n এর ভ্যালু 1, তাহলে n এর ভ্যালু 1, 1/1, তাহলে ভাই গামা গামা, তাহলে m প্লাস 1, m এর ভ্যালু কত 4 প্লাস 1 বাই কত হচ্ছে n, n এর ভ্যালু 1, আলফা আলফা মানে কত হচ্ছে 1/a, ওকে 1/a, আমি একটু ছোট করে লিখি, তাহলে হচ্ছে গামা 4 প্লাস 1/1 ইন্টু 1/a, দেখ 1/a টু দি পাওয়ার 4 প্লাস 1/1, তারপরে সাইন থিটার কত হচ্ছে 2 হয়, আর এটার কত হচ্ছে 2 পাই হয়, ইন্টিগ্রেশন। নিচেরটার কত হবে, নিচেরটার ক্ষেত্রে m এর মান দেখ কত আছে 2 দেওয়া আছে, n এর মান কত দেওয়া আছে 1 দেওয়া আছে, আলফার মান কত আছে 1/a দেওয়া আছে, তাহলে 1/n, তারপরে গামা টু দি পাওয়ার m প্লাস 1/n বাই আলফা মানে হচ্ছে 1/a টু দি পাওয়ার m প্লাস 1/a 2, আর হচ্ছে 2 পাই, তাহলে 2 2 কাটে, 2 পাই 2 পাই কাটে, তাহলে এটা আসলে হচ্ছে আর স্কোয়ার ইকুয়াল টু, উপরে যদি দেখিস গামা 5 বাই, ওকে,
উপরে হচ্ছে গামা 5, আর এটা হচ্ছে 1/a⁵, মানে কত হচ্ছে a⁵ বাই গামা 3, আর 1/a⁵, মানে কত হচ্ছে 3, এটা গেল, আর এদিকে কাটাকাটি গেল, তাহলে a স্কোয়ার। তাহলে এটা আসলো হচ্ছে আর স্কোয়ার। গামা 5 তোরা এটা জানিস না, গামা n মানে কত হচ্ছে n-1 তার ফ্যাক্টোরিয়াল, তাহলে গামা 5 মানে কত হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে a স্কোয়ার। তাহলে কত আসবে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ফ্যাক্টোরিয়াল মানে, ওকে, বাই 2 ইন্টু 1 ইন্টু a স্কোয়ার। তাহলে 1 1 এটা কাটলো, তাহলে কত আসলো, এটা হচ্ছে 12 স্কোয়ার। ওকে, সো আরএমএস রেডিয়াস, আরএমএস রেডিয়াস মানে কি হচ্ছে প্রথমে স্কোয়ার, তারপরে মিন, তারপরে তার রুট। তো স্কোয়ারের মিন হয়ে গেল, এবার তার রুট করতে লাগবে, তাহলে কত আসবে হচ্ছে 12 স্কোয়ার। 12 মানে কি লিখতে পারি 2√3 ইন্টু এ। তাহলে আরএমএস ভ্যালু কত গেল হচ্ছে আরএমএস, তাহলে আরএমএস রেডিয়াস ইকুয়াল টু গেল 2√3 এ। লেগে নে এটা, লেখা হইলে বল। ওকে, ইন্টারেস্টিং প্রবলেম। হ্যাঁ, তো যখন তোর কাছে কি দেওয়া নাই, ডিটেলস ডাটা দেওয়া নাই, ডিটেলস ডাটা ইন দ্য সেন্স এখানে যেমন লিমিট দেওয়া নাই, তাহলে হচ্ছে 0 থেকে ইনফিনিটি লিমিট বসাবি। আর এই প্রবলেম গুলো সলভ করার জন্য তোদের ইন্টিগ্রেশন শিখতে লাগবে, গামা ফাংশন বিটা ফাংশন জানতে লাগবে। তো তোদের ম্যাথামেটিক্যাল ফিজিক্সের যে পার্টগুলো আছে ওই পার্টটাও কিন্তু ভালো করে রিভাইজ করতে লাগবে, বুঝে বুঝে পড়াশোনা করতে লাগবে, তারপরে এগুলা কি করতে পারবি, ইজিলি সলভ করতে পারবি। দেখ প্রবলেমটা তো কিছুই নেই, নর্মাল একটা প্রবলেম, কিন্তু তোর যদি গামা ফাংশন মনে না থাকে, বিটা ফাংশন মনে না থাকে, ইন্টিগ্রেশন মনে না থাকে, তাহলে কিন্তু এগুলা প্রবলেমই কঠিন হয়ে দাঁড়াবে, এগুলাই তখন করতে পারবি না। তো সাবধান একটু। তারপরে এই যে কোঅর্ডিনেট সিস্টেম লাগবে, ভলিউম এলিমেন্ট ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কত হয় সেগুলো জানতে লাগবে, নয়তো আমরা করতে পারবো না এগুলা প্রবলেম। ওকে, তারপরে এই যে এগুলো লাগতেছে। আমি তোদের যেমনটা বলছিলাম যে নিউক্লিয়ার ফিজিক্স এমন একটা জিনিস যেখানে তোদের ম্যাথামেটিক্যাল ফিজিক্স লাগবে, কোয়ান্টাম ফিজিক্স লাগবে, সবকিছুর কনসেপ্ট এখানে এসে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে লাগবে। ওকে, এতটা ইন্টারেস্টিং জিনিস। তো এর আগের দিন তোদের একটা কনসেপ্ট শেখাইছিলাম, ইম্প্যাক্ট প্যারামিটার, বি দিয়ে লিখছিলাম, হ্যাঁ না? তো ইম্প্যাক্ট প্যারামিটার এর একটা প্রবলেম করি। হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন একটা আসে তোদের পরীক্ষায় ইম্প্যাক্ট প্যারামিটার, সেটা আমরা করি। তাহলে আর একটা কোশ্চেন করি, বলছে ইফ আর ডিনোটস the radius of the sphere, if r denotes the radius of the sphere for hard sphere scattering, the differential cross section is given by
কত হবে? অপশন দেওয়া আছে, 4 পাই আর স্কোয়ার। অপশন বি দেওয়া আছে পাই আর স্কোয়ার। অপশন সি দেওয়া আছে আর স্কোয়ার বাই 4। অপশন ডি দেওয়া আছে হচ্ছে আর স্কোয়ার। খুব সুন্দর কোশ্চেন। পড়াশোনা কর, কোশ্চেনটা একবার পড় তো কি বলছে দেখ। বলছে ইফ আর ডিনোটস দ্য রেডিয়াস অফ আ স্ফিয়ার for a hard space scattering the differential differential cross section is given by। ওকে, ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বের করতে বলছে, তো বের কর। এর আগের দিন তোদের ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের ফর্মুলা লেখাছিলাম না, মনে আছে? আমি তোদের ডিফারেন্সিয়াল ক্রস সেকশনের ফর্মুলা লেখাছিলাম, কি ছিল মনে করে দেখ। মনে করা দেই তোদের একটু, খাতা খুলে দেখ একটু। ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, ওকে, কি ছিল? ডি ফাংশন অফ থিটা ইকুয়াল টু বি বাই, ওকে, সাইন থিটা, ওকে, ডিবি বাই ডি থিটা, হোয়ার বি ইকুয়াল টু ছিল ইম্প্যাক্ট প্যারামিটার। বি ইকুয়াল টু ইম্প্যাক্ট প্যারামিটার, যেটার ভ্যালু ছিল জেড স্কোয়ার কোয়াট থিটা বাই 2 বাই 4 পাই এপসিলন 0 হাফ এম স্কোয়ার। এটা মনে আছে না? তো আমাদের ডিফ্রাকশন ক্রস সেকশন এরিয়া ডি থিটা, এটার ভ্যালু বের করতে বলছে। ওকে, একবার ট্রাই কর, কেমন করে করবি একটু ভাব, আমি তারপরে করাচ্ছি। 2 মিনিট টাইম ভাবার টাইম দিলাম, ওকে? ভাব তো একটু, একদম স্ক্র্যাচ থেকে ভাব কেমন করে করতে পারিস। চলো, তোরা যতক্ষণ ভাববি না, যতক্ষণ কোশ্চেন ভাবা হয় নাই, যতক্ষণ মাথার ভিতরে একটুকু কিছু ভাবিস নাই বলে এটা এমন করে করতে পারবি, অতক্ষণ কিন্তু কাজ হবে না। ফিজিক্স পড়ার সময় জন্য পড়াশোনা মানে কি, তোদের ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি করতে লাগবে। তো ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি মাস্ট তৈরি করা। যদি ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি তৈরি না করিস, লাভ হবে না তেমন একটা। হ্যাঁ, খালি আমি করাইলে তোরা লিখবি তো হবে না, তোরা একটু ট্রাই কর কেমন করে করবি। আমি ইম্প্যাক্ট ফর্মুলা, ডিফারেন্সিয়াল ক্রস সেকশন, এটার কি করাচ্ছি এর আগের দিন কনসেপ্টটা বোঝাই দিছিলাম। ওকে, ইম্প্যাক্ট প্যারামিটার কেমন করে বের করে, এগুলো সবকিছু বলছিলাম। ওকে, কনসেপ্টটা আমি বোঝাই দিছিলাম, সেই কনসেপ্ট ইউজ কর, একটু ভাব 2 মিনিট। চল ভাব তো ভাব। তোদের অনেকে কোশ্চেন থাকে যে থিতাটা কি জিনিস। থিতা হচ্ছে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল, মানে যেদিকে যাওয়ার কথা ছিল আর যেদিকে চলে যাচ্ছে ওটার অ্যাঙ্গেলকে কি বলি আমরা? স্ক্যাটার্ড অ্যাঙ্গেল। ওকে, তোরা যেমন পড়তিস না চ্যুতিকোণ, যেদিকে যাওয়ার কথা ছিল আর ওইখান থেকে যতটা বেঁকে যাচ্ছে ওটাকে আমরা চ্যুতিকোণ বলি।
কিছু ভাবনা চিন্তা করাবো আমি, কি চাষ করা দেই না ভাববি একটু? সুন্দর কোশ্চেন কিন্তু। দেখ এইদিকে একটু ফোকাস কর। তো আমাদের কি বলছে, ইফ আর ডিনোট দ্য রেডিয়াস অফ এ স্ফিয়ার ফর ফর হার্ট স্ফিয়ার স্ক্যাটারিং দ্য ডিফারেন্সিয়াল ক্রস সেকশন। তাহলে এমন একটা, এদিকে লক্ষ্য কর, এমন একটা স্ফিয়ার দেওয়া আছে যেটা রেডিয়াস কত দেওয়া আছে হচ্ছে ক্যাপিটাল আর দেওয়া আছে, এটা সেন্টার। ওকে, তো এটা দেওয়া আছে। তো ধরলাম আমাদের কি লাগবে, ডিফ্রাকশন ক্রস সেকশনাল এরিয়া লাগবে বি বাই সাইন থিটা ডিবি বাই ডি থিটা, যেখানে থিটা কি হচ্ছে আমাদের স্ক্যাটার্ড অ্যাঙ্গেল। ওকে, তাহলে থিটা হচ্ছে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল, স্ক্যাটার্ড অ্যাঙ্গেল মানে যেদিকে যাওয়ার কথা ছিল ওইখান থেকে কতটা বেঁকে যাচ্ছে। তো স্ক্যাটার্ড অ্যাঙ্গেল বের করতে লাগবে, আর একটা জিনিস কি লাগবে আমাদের, বি বের করতে লাগবে, এই দুটো ভ্যালু বের করতে লাগবে না। বি আমি আমি কি বলছিলাম যে এইখানে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের কতটা কাছে অবধি যাচ্ছে ওই ডিস্টেন্সটাকে আমরা বি দিয়ে মেজার করি, ইম্প্যাক্ট প্যারামিটার। ওকে, এবার কি হচ্ছে, এইখান থেকে যখন কোনো একটা পার্টিকেল সেন্ড করলাম আমরা, পার্টিকেলটা সেন্ড করে দৈনে এইদিকে যাচ্ছে, যাওয়ার পর এর পোটেনশিয়ালের ভিতরে যখন ঢুকলো, ঢোকার পর পার্টিকেলটা কি হচ্ছে, নর্মালি এইদিকে যাওয়ার কথা ছিল, পুরো এইদিকে বের হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পার্টিকেলটা এর পোটেনশিয়ালে ঢোকার পর এখান থেকে কি হয়ে গেল হচ্ছে, ঢোকার পর এ স্ক্যাটার্ড করে চলে যাবে। তাহলে ঢোকার পর এ কি করলো, এমন করে স্ক্যাটার্ড করে চলে গেল। এবার কতটা অ্যাঙ্গেলে স্ক্যাটার্ড করলো দেখ, এইখানে যদি নর্মাল ড্র করি, নর্মাল কেমন হবে, এটা নর্মাল এইটা হবে। তোরা শোন, অনেকের না নর্মাল ড্র করতে পারিস না, নর্মাল ড্র করা শেখাই। যেমন ফর এক্সাম্পল আমি বলতেছি, দেখ এটা একটা কি আছে, প্লেন আছে, প্লেনের নর্মাল কেমন হয় জান, এটা নর্মাল হয়, মানে নর্মাল মানে কি, ওইটার সঙ্গে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, এটাকে নর্মাল বলি। তো তাহলে এটা হচ্ছে নর্মাল। এটাকে যদি আমি কি করি, এই প্লেনটা দেখ এটা নর্মাল হচ্ছে না, এটাকে যদি এমন বাঁকায় দেয় এটা নর্মাল কেমন হবে, এমন হয়ে যাবে, কিন্তু নর্মাল এমন হয়ে যাবে। দেখ এটা নর্মাল, এটা নর্মাল এমন হচ্ছে। ওকে, এটা এমন করলে এটা নর্মাল কেমন হচ্ছে, এমন হচ্ছে। ঠিক তেমনি একটা যদি গোল ড্র করিস, এটা নর্মাল কেমন হবে, এটা নর্মাল, এটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা করলো 90 ডিগ্রি, এটা নর্মাল হলো, তাহলে এটা নর্মাল। তাহলে কোনো একটা গোল ড্র করলে, কোনো একটা সার্কেল ড্র করলে, সার্কেলের নর্মাল সবসময় কি হচ্ছে, ওর রেডিয়াস দিয়ে যাবে, দ্যাট ইজ এটা একটা 90 ডিগ্রি, তাহলে এটাকে নর্মাল বলবো। তাহলে এটা যদি এই পয়েন্টে আমার নর্মাল ড্র করতে লাগবে, তাহলে নর্মাল মানে কি, এটা সবসময় কি হচ্ছে, তার রেডিয়াস সেন্টার দিয়ে যাবে, তাহলে সেন্টার দিয়ে গেল, তাহলে এটা কি হচ্ছে এর নর্মাল, তাহলে এটা নর্মাল। তাহলে যে অ্যাঙ্গেল নিয়ে আসলো ওটাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি, আলফা নাম দিলাম। তাহলে নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেল করে তাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি। লাইটের ক্ষেত্রে পড়ছিস না, নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করা হয়, যেমন আমার তোর লাইটের ক্ষেত্রে এমন পড়ছিস, এটা নর্মাল কোনটা, এটা হচ্ছে নর্মাল, নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করে তাকে আমরা কি বলি, ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলি। তো এটার ক্ষেত্রে নর্মালের সঙ্গে যে অ্যাঙ্গেল এসে এখানে ধাক্কা খাবে, যে কলিশন করবে, ওটাকে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল বললাম। তাহলে আলফা ইনসিডেন্ট অ্যাঙ্গেল গেল। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আলফা ইনসিডেন্ট অ্যাঙ্গেল। তাহলে আমরা জানি ইনসিডেন্ট অ্যাঙ্গেল রিফ্লেক্টেড অ্যাঙ্গেলের সমান হবে, এটাও আলফা। আর যে যাওয়ার কথা ছিল কি এই দিকে, গেল হচ্ছে এই দিকে, তাহলে এই কোণটার নাম কি হচ্ছে, স্ক্যাটার্ড অ্যাঙ্গেল, যেটাকে আমরা কি দিয়ে লিখি, থিটা দিয়ে লিখি। থিটা স্ক্যাটার্ড অ্যাঙ্গেল মানে যাওয়ার কথা ছিল যেই দিকে, ওর থেকে যত ডিগ্রি কোণে ঘুরে যাচ্ছে, তাহলে এটাকে কি বলি আমরা, হচ্ছে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল। ওকে, তা ইম্প্যাক্ট প্যারামিটার কত হবে হচ্ছে বিটা, এটার ভ্যালু বের করতে লাগবে। ঠিক আছে, ইম্প্যাক্ট প্যারামিটার বিটা এটা।
তার মানে এটার যে ডিস্টেন্স আছে এটাকে কি বলতেছি হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার। ওকে, এইটুক বুঝছিস? এইটুক নিয়ে কারো কনফিউশন আছে বল, থাকলে বলতে পারিস। ওকে, তাহলে দেখ, তাহলে এটা আলফা হলে এটাও আলফা হচ্ছে, এটাও আলফা হচ্ছে, এটা ওকে। তাহলে এইটুক মাথা রাখিস, হোয়ার হোয়ার বি হচ্ছে ইম্প্যাক্ট প্যারামিটার, আলফা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, থিটা স্ক্যাটার্ড অ্যাঙ্গেল। আমার ডিফারেন্সিয়াল ক্রস সেকশন বের করার জন্য আমার থিটা লাগবে, সাইন থিটা লাগবে, আর বি লাগবে। তো বের করার বুদ্ধি কি? সিম্পল জিনিস, দেখ এখান থেকে দেখ তো, এই পুরা কোণটা কত হচ্ছে? 180 ডিগ্রি না? পুরা কোণটা 180 ডিগ্রি। তাহলে ফ্রম ফিগার আলফা প্লাস থিটা ইকুয়াল টু মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি পাই। ওকে, আলফা প্লাস আলফা, দেখ এইটুক পুরাটা মিলে কত হচ্ছে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আসলো 2 আলফা প্লাস থিটা ইকুয়াল টু কত হচ্ছে? পাই। ওকে, তো এখান থেকে আলফা তো বের হয়ে গেল, আলফা ইকুয়াল টু কত হচ্ছে? পাই বাই 2 মাইনাস থিটা বাই কত হচ্ছে? 2। ওকে, আলফার ভ্যালু গেল। এবার বি এর ভ্যালু লাগবে। বি এর ভ্যালু কেমন করে বের করবো? সরি, এটা হচ্ছে বি না? ওকে, এটা বি। দেখ এইটুক বি হলে এইটুক বি কতটা কাছে যাচ্ছে তাকে আমার ইম্প্যাক্ট প্যারামিটার বলি। তাহলে বি এর ভ্যালু বের করার বুদ্ধি কি? দেখ এইখানে এটা কোন আলফা, তাহলে এটা হচ্ছে বি ইকুয়াল টু বের করতে পাবো আমরা ইজিলি। ঠিক আছে, তাহলে এটা যদি একটা ত্রিভুজ নেই, এটা ও নাম দিলাম, এটা পি নাম দিলাম, এটা হচ্ছে কিউ নাম দিলাম, ট্রায়াঙ্গেল ও পি কিউ। তাহলে এখান থেকে আসবে হচ্ছে ওকে বি বাই সাইন আলফা ইকুয়াল টু কত হবে? এলো লম্ব বাই অতিভুজ, লম্ব বি, অতিভুজ কত হচ্ছে? এটা আর, তাহলে আর, তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত গেল হচ্ছে? আর সাইন আলফা। এবার দেখ, তাহলে বি ইকুয়াল টু পাবি, বি ইকুয়াল টু আর সাইন আলফার ভ্যালু কত? এটা পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, এটা হচ্ছে আলফার ভ্যালু। তাহলে এখান থেকে বি ইকুয়াল টু কত আসবে? আর, এটা কত আসবে হচ্ছে? সাইন পাই বাই 2 মানে হচ্ছে কস থিটা বাই কত আসবে? 2 আসবে। দেখ কস থিটা বাই 2 আসবে। তাহলে ডি বি ইকুয়াল টু কত আসবে? এটা আমি 1 নাম্বার এক্সপ্রেশন দিলাম, এটাই তো পুট করতে লাগবে। তাহলে বি এর ভ্যালু পাইলাম, থিটার ভ্যালু পাইলাম, ডিবি বাই ডি থিটা লাগবে। নাও তাহলে হচ্ছে নাও ডিবি বাই ডি থিটা লাগবে, ডিবি বাই ডি থিটা। তাহলে কত আসবে? আর কনস্ট্যান্ট, আর গেল, কস থিটার ডেরিভেটিভ কত যাবে? কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা, সাইন থিটা বাই 2, থিটা বাই 2 এর কত আসবে? একটা হাফ আসবে। ঠিক আছে, তাহলে কত গেল হচ্ছে? ডিবি বাই ডি থিটা ইকুয়াল টু মাইনাস আর বাই 2 সাইন থিটা বাই 2 গেল। ঠিক আছে, তো পুট ইন ইকুয়েশন 1, তাহলে এই ইকুয়েশনে পুট করে দিতেছি। তাহলে ডিফারেন্সিয়াল ক্রস সেকশন এরিয়া কত আসতেছে? ডি থিটা ইকুয়াল টু বি, বি এর ভ্যালু হচ্ছে কত হচ্ছে? আর কস থিটা, আর কস থিটা বাই 2 বি বাই সাইন থিটা, সাইন থিটা ইনটু মড ডিবি বাই ডি থিটা, তাহলে এটা মাইনাস আর বাই 2 সাইন কত হচ্ছে? থিটা বাই 2। ওকে, তো এটা যদি করি এটা থেকে কত আসবে? আর কস থিটা বাই 2 সাইন, এটাকে লেখা যায় 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2। মট মানে হচ্ছে আর বাই 2 হয়ে গেল, নেগেটিভ ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, আর বাই 2 আর কত আসলো? সাইন থিটা বাই 2। তাহলে এখানে cos থিটা বাই 2 cos থিটা বাই 2 কাটলো, sin থিটা বাই 2 sin থিটা বাই 2 কাটলো। তাহলে এইখান থেকে আসলো হচ্ছে আর 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 স্কয়ার বাই কত আসলো হচ্ছে 4।
তাহলে এটা আসলো r²/4, এটা হচ্ছে অ্যান্সার। তো এটা কাটাকাটি করলে অ্যান্সার কত আসতেছে দেখ, r² কত আসলো 4। অপশন আছে দেখ তো। হ্যাঁ। তাহলে ডিফ্রাকশন ক্রস সেকশন কত আসলো হচ্ছে r²/4। এই যে সুন্দর কোশ্চেন। তো তোদের আমি এই যে বি এর ভ্যালুটা লেখাইছি, এই বি এর ভ্যালুটা দরকার নাই, কারণটা বি এর ভ্যালুটা দিয়ে করার জন্য আমাদের আরো ইনফরমেশন লাগতো, ভেলোসিটি দেওয়া লাগতো, মাস দেওয়া লাগতো, বহুত কিছু দেওয়া লাগতো, এত কিছু তো দেওয়া নাই। তাহলে বি কে আমরা কনসেপ্ট থেকে বের করতে পারি। কনসেপ্ট কি ছিল, যে আমরা যখনই কোনো একটা আলফা পার্টিকেল দ্বারা কোনো একটা নিউক্লিয়াসকে স্ক্যাটার করব, তখন ওইটা নিউক্লিয়াসের কতটা কাছে অবধি যাইতে পারে, যতটা কাছে অবধি যাইতে পারে তাকে কি বলি আমরা, ইম্প্যাক্ট প্যারামিটার বলি। তাহলে এখান থেকে বি এর ভ্যালু আমি কনসেপ্ট থেকে বের করে নিয়ে আসলাম। ওকে, তো এটাকে মাথায় রাখবি, কনসেপ্ট থেকে এমন করে বের করে নিতে লাগবে। ক্লিয়ার? বুঝলে হ্যাঁ না অ্যান্সার দে। ওকে, হ্যাঁ নাতে অ্যান্সার দে। তাহলে আমরা ফার্দার স্টাডি করব। কোথাও বুঝতে কিছু প্রবলেম হলে বলিস সবাই। খুব সুন্দর কোশ্চেন। হ্যাঁ, ওকে। তো এটা যদি হয়, আমাদের এবার নেক্সট টার্গেট হবে, আমাদের নিউক্লিয়ার ফিজিক্সের ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হলো। এখন আমরা কি করব, নিউক্লিয়াসের এনার্জি নিয়ে পড়াশোনা করব। নিউক্লিয়াসের এনার্জি বলতে নিউক্লিয়ার ফোর্স রিলেটেড যা কিছু আমাদের ছোট মোটো কনসেপ্ট ছিল, এগুলো কিন্তু আমাদের হয়ে গেল। নিউক্লিয়ার সাইজ রিলেটেড যা কিছু পড়াশোনা হয়ে গেল আমাদের। এবার আমরা জানি একটা নিউক্লিয়াসের ভিতরে নিউটন থাকবে, প্রোটন থাকবে। এই নিউটন আর প্রোটন তারা কি হচ্ছে বন্ধন তৈরি করে আছে, একসঙ্গে আছে। তো এদের আমরা বলি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এবার আমরা নিউক্লিয়ারের এনার্জি নিয়ে পড়াশোনা করব, বাইন্ডিং এনার্জি নিয়ে পড়াশোনা করব। তো নিউক্লিয়ারের বাইন্ডিং, নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি কি জিনিস, সেপারেশন এনার্জি কি জিনিস, কিউ ভ্যালু কি জিনিস, এগুলো কি করব এখন আমরা পড়াশোনা করব। ওকে, তো নিউক্লিয়াসের প্রথম যে পার্টটা ছিল, এটা কিন্তু এই চারটা ছোট ছোট লেকচারের মধ্যেই কমপ্লিট হয়ে গেল ফার্স্ট পার্টটা। অর্থাৎ নিউক্লিয়াসের সাইজ টাইজ রিলেটেড যা কিছু ছিল আমরা পড়াশোনা করলাম। হ্যাঁ, তোদের যে আমি ইন্ট্রোডাকশন গুলো দিছি, ওই ইন্ট্রোডাকশন গুলো এখন আমরা আলোচনা করব। ওকে, সেমি এম্পিরিক্যাল মাস ফর্মুলা টার্মুলা সবকিছু আমরা কি করব হচ্ছে তৈরি করব, পড়াশোনা করব, ওগুলো আরো গ্রাফ করব, আরো এক্সপেরিমেন্টাল ডাটা দেখবো, অনেক কিছু হবে। তার মধ্যে ফার্স্ট যে পোর্শনটা ছিল এটা কমপ্লিট হলো। এবার আমরা এনার্জির দিকে যাব, বাইন্ডিং এনার্জির দিকে। তো এডিং কি থাকবে এবার, বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস। ওকে, তো বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস কি করব আমরা নেক্সট দিনের লেকচারে পড়াশোনা করব। কারণ আমি আর চাচ্ছি না এটার সাথে ওইটা অ্যাড হয়ে যাক। বাইন্ডিং এনার্জি একদিনের একটা লেকচার হবে, এ টু জেড ডিটেলসে পড়াবো। বাইন্ডিং এনার্জি থেকে তোদের এক্সামে কোশ্চেন আসবে, প্রচুর আমি কোশ্চেন সলভ করাবো। কি কি কোশ্চেন আসবে আমি বলে দেবো, কেমন ধরনের কোশ্চেন আসবে। ওকে, তো বাইন্ডিং এনার্জির প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করব, তারপরে বাইন্ডিং এনার্জির সমস্ত ফর্মুলা দেখবো, তারপরে বাইন্ডিং এনার্জি রিলেটেড প্রবলেম সলভ করব পরের দিনের একটা লেকচারে। ওকে, তো বাইন্ডিং এনার্জি আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে রেডিও অ্যাক্টিভিটি পড়াশোনা করবো। তো ছোট ছোটই আমাদের চ্যাপ্টার আছে, বেশি কিছু নাই। নিউক্লিয়ার ফিজিক্স কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। ওকে, চল তাহলে আজকে এতটুকুই, টাটা বাই বাই। সবাই ভালো থাকিস, এমন ইন্টারেস্টিং কে রূপে পড়াশোনা করতেই থাকবো আমরা। আর মুখের মধ্যে স্মাইল আসা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউক্লিয়ার ফিজিক্স দেখছিস, আমি তোদের বলছিলাম যে এক্সপেরিমেন্টাল কিছু কার্ভ আছে, সেই কার্ভগুলোকে আমরা থিওরিটিক্যাল মডেল তৈরি করে করে পড়াশোনা করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। এটাই নিউক্লিয়ার ফিজিক্স পড়ার স্টাইল। হ্যাঁ, তো এরপর দিন আমরা বাইন্ডিং এনার্জি নিয়ে পড়াশোনা করবো। চল তাহলে আজকে এতটুকুই, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকিস। হ্যাঁ, আর এগুলা কোনো প্রবলেম হলে বলিস। তোদের যে ধরনের আজকে প্রবলেম গুলো করাইলাম, সেই প্রবলেম গুলোর জন্য ম্যাথামেটিক্স এর যে যে ইকুয়েশন গুলো লাগবে, ভেক্টর অ্যানালিসিস লাগবে, সেগুলা কিন্তু তোরা কি করিস হচ্ছে পড়াশোনা করে নিস। ওকে, কারণটা ম্যাথামেটিক্যাল ফিজিক্সের ওই পার্ট গুলো পড়াশোনা না থাকলে, বিটা ফাংশন গামা ফাংশন জানা না থাকলে ইন্টিগ্রেশন গুলো করতে পারবি না, সহজ সহজ প্রবলেম গুলো কি আসবে সেরে আসবি। আর আমি চাই না তোরা ওগুলা সেরে আয়। আর নেক্সট দিনের ক্লাস কিন্তু সবাই অ্যাটেন্ড করবি, কারণ নেক্সট দিনে আমরা কি করব, বাইন্ডিং এনার্জি। আর বাইন্ডিং এনার্জি থেকে তোরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন খুলে দেখবি, সবসময় কোশ্চেন আসবে। হ্যাঁ,
চল তাহলে গুড নাইট, টাটা, ভালো থাকিস সবাই।